নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস দীপিতা। আজ শোনাতে চলেছি এই উপন্যাসটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। পালামৌ ন্যাশনাল পার্কের মধ্যে গারো থেকে মারুমারার মাঝে মির্জাইয়া ফলসের পরে পিচ রাস্তা থেকে ডান দিকে একটি পথ বেরিয়ে গেছে বন বিভাগেরই বানানো। সে পথে কচ্ছিৎ বন বিভাগের জিপ ছাড়া অন্য কোনো যানবাহনের চাকা গড়ায়। পালামৌ টাইগার প্রজেক্টের কোর এরিয়ার মধ্যে পড়ে এইসব অঞ্চল। এত বছরে বাঘের সংখ্যা সত্যিই বেড়েছে কিনা তা বন বিভাগের আমলারাই বলতে পারবেন, কিন্তু টাইগার প্রজেক্ট চালু হওয়ার পরে এই অঞ্চলের অগণ্য মানুষ যে অনাহারে মারা গেছে, অগণ্য মেয়ে দেহপোষারিণী হয়ে গেছে, একথা ভোঁদাই জানে। এই সমস্ত অঞ্চলের মানুষদের এই রুক্ষ অরণ্য বেষ্টিত গ্রামের মধ্যেই বাস। তাদের ফসল ফলানোর মতো জমি নেই বলতে গেলে। যতটুকু আছে তাতে গোলদনি, সাওয়া, চীনামিনা এসব জংলি ধান কিছু করে ওরা। বাজরা মকাইও করে, কেউ কেউ মটর ছিম্মি বা লাউকি। কিন্তু সেই ধান খেয়ে বড়জোর 3 মাস চলে। ছিপাদহর ও গারুর হাটে অন্য ফসল বেচে যা সামান্য আয় হয় তাতেও মাসখানেকের খোরাকের সংস্থান হয়। বাকি সময়ের খাবার এরা আগে জোটাত বাঁশ ও কাঠের ঠিকাদারের কাছে কুলি কামিনের কাজ করে। কিন্তু টাইগার প্রজেক্ট হওয়ার পর থেকে সেই সব রোজগার একেবারেই নেই। কারণ বাঘেদের নির্বিঘ্ন প্রজননের জন্য জঙ্গলের মধ্যে সব রকম ক্রিয়াকর্মই বন্ধ করে দেওয়া হয়েছে। শুকনো মহুয়া, বুনো আম এবং অন্যান্য ফল ও ফুল এবং নানা মূল, কান্দা, গেঁঠি এইসব খুঁড়ে বের করে খেয়ে কোনো ক্রমে মানুষের মতো নয়, পশুরই মতো বেঁচে থাকে এরা। আজকাল ডাকাতিও শুরু হয়েছে, বেশ কিছুদিন হলো। নকশাল ছেলেদের আড্ডাও হয়েছে। কি করবে মানুষ? বাঁচতে তো হবে। বুড়োরা হায় রাম বলে দীর্ঘশ্বাস ফেলে তাদের ভাগ্যকে দোষারোপ করে অনাহারে মরছে। কিন্তু শিশুরা এখন যুবক হয়েছে। তারা অত সহজে ভাগ্যের উপরে সব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারেনি। তাই টুরিস্টদের ছিনতাই করা শুরু করেছে। ডাকাতিও হচ্ছে প্রায়। ওই লালমাটির বনপথের পাশে জিপের বনেটের উপরে ভোদাই, ইমরাত আর ইমরাতের এক রিশতেদার রহমত বসেছিল। ইমরাত আর রহমত মহুয়া খাচ্ছিল। বিটকেল ওদের ভিজিয়ে রাখা ছোলা, কাঁচা লঙ্কা, আদার কুচির সঙ্গে মাটি ভাঁড়ে করে এগিয়ে দিচ্ছিল। চোরা শিকারে এলে ওরা সঙ্গে কখনো কখনো বিটকেলকে নিয়ে আসে। অতটুকু ছেলেকে সঙ্গে দেখে চেক নাকাতে কেউ সন্দেহও করে না। ইমরাতের এক রিশতেদার মৌলবি জঙ্গলের মধ্যে ডেরা করেছে বেশ কিছুদিন হলো। ওদের দুজনকেই জিপে বসিয়ে রেখে ইমরাত আর রহমত তার কাছে গেছিল। ডিজেলের জেনারেটর আছে মৌলবীর, টিভি আছে, রেডিও আছে। সরকার এই অভয়ারণ্যের মধ্যে তাকে থাকতে দিয়েছে কেন কে জানে। লোকটার জীবিকা কি তাও বুঝতে পারে না ভোদাই। কিন্তু বিহার শরীফ থেকে, নওয়াদা থেকে, রাঙ্কা থেকে, গাড়োয়া থেকে কাবুলিওয়ালার মতো দেখতে মানুষেরা এর কাছে আসে যায়। সবাই একে ডাকে মৌলবি সাহেব বলে। ইমরাতের এই রিশতেদারের চেহারা কখনো দেখেনি ভোদাই। লোকটার কাছে বন্দুক, রাইফেল আছে। ইমরাতের গুলি, বন্দুক সব সেই যোগান দেয়। দারুণ দারুণ বিলেতি গুলি। কি করে পায়, কোথা থেকে পায় কে জানে। শিকার হয়ে গেলে জঙ্গলেই তা কেটে কুটে একটা রাং মৌলবি সাহেবকে দিয়ে বাকিটা ওরা নিয়ে যায়। ইদানিং নিজেদের বন্দুক, রাইফেলও আনে না, চেক নাকা পেরোতে সুবিধে হয়। মৌলবীর কাছ থেকে ধার নিয়ে বন্দুক, রাইফেল তাকেই ফিরিয়ে দেয় ইমরাতরা। শিকার বলতে চিতল হরিণ, কোটরা, খরগোশ, সম্বর ছোট পেলে মারে। বড় সম্বর মারলে অনেক হ্যাপা, ম্যানেজ করা যায় না, খেতেও ভালো নয়। একবার একটা বাচ্চা মেরেছিল মাসখানেকের, ভারী নরম মাংস ছিল। ইমরাতরা গরুও খায়, কেমন খেতে তা জানার জন্যে এবার একটা বাইসনের বাচ্চাও মেরেছিল। ভারতীয় বাইসনের আসল নাম গাউর। বাইসন উত্তর আমেরিকার প্রাণী। গাউরের চেয়ে অনেকই ছোট। সাধারণে অনেকেই জানে না এসব। ইমরাত বলে যে
মৌলভী সাহেব এদিকে অনেক মাদ্রাসা বানাবার জন্য এসেছেন স্বপ্নাদিষ্ট হয়ে। পাটনার বড়া মসজিদের ইমামই নাকি তাকে পাঠিয়েছেন। এখন বিহারে লালু যাদব রাবড়ি দেবীর জমানাতে যাদব আর মুসলমানদের কেউ কিছু বলে এমন হিম্মত বা মূর্খামি কারো নেই। তাছাড়া কোনো অজ্ঞাত কারণে বন বিভাগও মৌলভী সাহেবকে বেশ সমীহ করে চলে। অঙ্ক কি তা ঠিক বোঝে না ভোদাই। ভোদাই বোঝে যে কিছু একটা গোলমাল আছে, তবে ইমরাতের কোনো গোলমাল নেই। নানা জায়গাতে ইউনিফর্ম সাপ্লাই করে জীবিকা নির্বাহ করে সে। 18 ঘন্টা খাটে। পুরো বিহার জুড়ে ওর ব্যবসা। ব্যবহারও খুব ভালো। হেরাফেরিও করে না কোনো রকম। দিব্যি দিন চলে যায়। তার 2 বিবি বছর বছর বিয়ে। বিরিয়ানির দাওয়াত লেগেই থাকে। উদার মানুষ, তবে টোকা মারলেই বোঝা যায় যে তার ভিতরেও একজন কট্টর মুসলমান বাস করে। বাইরের ঔদার্য তখন ঝুড়ো মাটির মতো ঝরঝরিয়ে ঝরে যায়। ইমরাতের চরিত্রের নিষ্ঠুর দিকটা ফুটে ওঠে যখন ও গুলিতে আহত অথবা মৃত জানোয়ারকে দৌড়ে গিয়ে জবাই করে। ওরা বলে হালাল করা। এবছরের শীতে কান্দাহারে খুনি হাইজাকাররা যেমন করে রুপিন কাঠিয়ালকে জবাই করেছিল, গলাতে আমেরিকান রেমিংটন কোম্পানির বড় ছুরি দিয়ে 2.5 প্যাচ লাগায়। এই জবাই একটা বিভৎস ব্যাপার। বেতলার টুরিস্ট লজের বাবুর্চির হেল্পার একদিন নাকার পাশে একটা বড় মোরগকে হালাল করে ছেড়ে দিয়েছিল। তখন ভোদাই পথের পাশে জিপে বসেছিল। শ্বাসনালী কাটা মোরগটা কিভাবে দাপাদাপি করছিল, এক এক ঝটকাতে রক্তের ফিনকি ছিটিয়ে কত দূরে দূরে গিয়ে পড়ছিল, তা দেখেই ভোদাই বুঝেছিল জীবন্ত অবস্থাতে হালাল করা প্রাণীর রকমটা। এর চেয়ে বলি অনেকই ভালো। এক কোপে ধর থেকে মুন্ডু আলাদা হয়ে যায়, কষ্ট অনেকই কম হয়। ভোদাই তাই ভাবে গরু বা আহত বড় জানোয়ারকে জবাই করলে তাদের মৃত্যু যন্ত্রণা কেমন হতে পারে। মানুষের কথা তো ছেড়েই দিল, জানোয়ার মরে গেলেও, মরে তার জীব বেরিয়ে গেলেও ইমরাত তবু তাকে হালাল করে। অথচ যে প্রাণীকে হালাল করে মারা না হয়েছে তাকে খাওয়া ইসলামে বারণ আছে। কখনো ইমরাত ভোদাইয়ের সঙ্গে একা থাকলে কিন্তু হালাল নিয়ে অমন বাড়াবাড়ি করে না। সঙ্গে অন্য কোনো মুসলমান থাকলেই অমন বাড়াবাড়ি করে, পাছে সে সঙ্গী ভাবে যে ইমরাতের মুসলমানত্বে কোনো খামতি আছে। মুসলমানদের সঙ্গে হিন্দুদের সম্ভবত এখানেই তফাৎ। ইসলামের যেটা গুণ সেটাই হয়তো দোষ। বড় বেশি ঘেরাটো বাধাবাদী ওদের ধর্মে। হিন্দু ধর্ম হিন্দু ধর্মাবলম্বীদের অনেক স্বাধীনতা দিয়েছে। দোষ বলতে জাতপাতের নোংরা ব্যাপারটা, কিন্তু ইসলাম ধর্মে গোঁড়ামিটাই একটা গুণ। ওদের সবচেয়ে বড় গুণ এই যে মানুষে মানুষে কোনো তফাৎ করে না ওরা। ওদের বিরাদারিকে তারিফ করে ভোদাই। এই কারণেই কত হিন্দু অপমানে অসম্মানে মুসলমান হয়ে গেছে। হিন্দুরা সকলেই যে দেবদেবী মানে এমন আদৌ নয়, কিন্তু মুসলমানদের আল্লাহর প্রতি অন্ধভক্তি না থাকলেই চলে না। এই ব্যাপারটা একটু অবাক করে ভোদাইকে। ছেলেবেলার সুখ দুঃখের বন্ধু ইমরাত, তার চেয়েও বড় কথা শিকারের বন্ধু। অনেক বিপদকে পাশাপাশি দাঁড়িয়ে সামনা করেছে ওরা কৈশোর থেকে। এই বন্ধুত্বের রকম অন্যে বুঝবে না। বিটকেল একদিন বলেছিল ও বাজারে শুনেছে যে পুরুলিয়ায় প্লেন থেকে যে অস্ত্রশস্ত্র ফেলা হয়েছিল তার সঙ্গে মৌলভী সাহেবের নাকি সম্পর্ক আছে। যতদিন না দোস্তিতে ফাটল ধরছে ততদিন বাজারি গুজবে দোস্তের বিচার করতে বসতে রাজি নয় ভোদাই। তাছাড়া ইমরাত পুরোদস্তুর হিন্দুস্তানি, গাছের খাওয়া তলার কুড়োনোটা অত্যন্ত অপছন্দ করে। ওর নামে মিথ্যে কথা রটায় অন্য মুসলমানেরাই। জঙ্গলে আসার সময় নিজেদের অস্ত্র নিয়ে চেকনাকা পেরিয়ে যাওয়া এবং আসাটাও বিপজ্জনক, তাই মৌলবীর বন্দুক নিয়ে শিকার করাটাই সুবিধাজনক ওদের পক্ষে। শিকার নিয়ে ফেরাটাও বিপজ্জনক, তবে নাকাতেও ওরা দিয়ে যায় নজরানা। ধরা পড়লে কম করে 10-15 বছর সশ্রম কারাদণ্ড। অধুনা ভারতবর্ষের আইন হচ্ছে লিভ অ্যান্ড লেট লিভ। চুরি করো, ডাকাতি করো, ঘুষ খাও, ঘুষ দাও, খুন করো, ধর্ষণ করো, টাকা থাকলেই পার পেয়ে যাবে। ভোটের সময় ছাপ্পা মারো, মেরে ক্ষমতাতে এসো, কেউ তোমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। নাথিং সাকসিডস লাইক সাকসেস। क्या यार, हुआ क्या? तबीयत गड़बड़ा क्या? काहे? कौन जाने। तबीयत ना, दिल। रानी मुखर्जी, प्यार किया तो डरना क्या?
मजाक मत उड़ाना। ভোদাই বিরক্ত হয়ে বলল। चलो, मेहमान आवेगा आज चतरा से, कुछ मिल गया तो चाहिए, खातिरदारी में काम आएगा। तुम्हारा सलाह कितना है इमरात? बहुत है, मगर तुम्हारा तकलीफ कौन चिके? एक भी शादी भी करने का हिम्मत हुआ नहीं तुम्हारा। सलाह के आसमान से गिरेगा सूरत हराम। शादी करने में और औलाद पैदा करने में कौन सी हिम्मत की जरूरत पड़ती है? তারপর ইমরাত বলল, ले रे बिटकेल, तू हटाना प्याज और हरा मिर्चा। अब मैं जीप चलाऊंगा, अच्छा हमारा रिश्तेदार रहमत मियाँ मरेंगे। ইমরাত স্টিয়ারিং এ বসলো। রহমত গিয়ে সামনের দিকে সিটে বসলো, বন্দুকের ব্যারেল বের করে। সিলেট বিম স্পটলাইটটা ইঞ্জিনের বনেটের নিচের ব্যাটারির সঙ্গে ক্ল্যাম্প দিয়ে আটকানো ছিল, কিন্তু জঙ্গলের আরো গভীরে না গেলে স্পট করা যাবে না, কারণ পিচ রাস্তা থেকে কোনো গাড়ি বা ট্রাক বা বাস গেলে তারা আলোর আভাস পাবে। মাইলখানে গিয়েই পথটা ডান দিকে একটা হেয়ারপিন টার্ন নিয়েছে। বর্ষার পরে জঙ্গলের বার হয়েছে ভীষণ। স্পট ফেললেও নিবিড় আন্ডারগ্রোথের জন্য দেখা যায় না কিছুই। কোনো জানোয়ার আত্মহত্যা করতে রাস্তা দিয়ে হেঁটে এলে অথবা গেলে, অথবা রাস্তা পেরোবার সময় একমাত্র তাকে মারার সুযোগ পাওয়া যেতে পারে। জিপটা সেই হেয়ারপিন বাঁকের মুখে আসতেই দেখা গেল পথ জুড়ে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড এক দাতাল শুয়োর। সাদা দাঁত দুটো জিপের হেডলাইটের আলোতে চেকনাই পেয়েছে। হারাম, মারো সালে को। ইমরাত বলল। হেডলাইটের আলোর আভাতে 12 বোর দোনালা শটগানের নাকের মাঝি পরিষ্কার দেখা যাচ্ছে। রহমত পিয়া গুলি করল। বন্দুকের ডান দিকের ব্যারেলে বল ছিল। বলটা গিয়ে পড়ল শুয়োরটার সামনের পায়ের হাতখানেক আগে। মাটি ছিটকে উঠল। বিশ্রী একটা ঘোত ঘোত আওয়াজ করে শুয়োরটা 3 লাফ দিয়ে চরকি মেরে জঙ্গলে ঢুকে গেল ঝোপঝাড় ভেঙে। बोदाई बोलो, आइए रहमत भाई, पीछे आइए, मुझे जरा चांस दीजिए। অত বড় শুয়োরটাকে যে অত কাছ থেকে কেউ মিস করতে পারে ভাবা যায় না। রহমত ইমরাতের শালা হতে পারে, কিন্তু শিকারী নয়। মানুষ মারা শিকারী হয়তো হতে পারে, কিন্তু বন্যপ্রাণী মারা শিকারী নয়। সব ব্যাপারেই শিক্ষানবিশি করতে হয়। পৃথিবীতে কোনো কর্মই সোজা নয়, তা দূর থেকে যতই সোজা বলে মনে হোক না কেন। ইমরাত কিছু বলল না। রহমত মিয়া পেছনে এলো। ভোদাই বলল, सामने गए बांधी के उठे, एक चांस हमारा, इनको बाद मैं स्टीयरिंग में बैठेगा, तुम मरेगा इमरात। জিপটা স্টার্ট করে 100 গজ যাওয়ার পরেই ওই শুয়োরটাই ডান দিকের জঙ্গল ফুঁড়ে বাঁদিকের জঙ্গলে যাওয়ার জন্য দৌড় লাগালো। রানিং এর উপরেই মারলো ভোদাই মৌলভী সাহেবের দেওয়া ইংলিশ আলফা ম্যাক্সের নতুন 3.25 ইঞ্চি এলজি দিয়ে, একেবারে কানপট্টিয়ামে। শুয়োরটা পথের উপরেই পড়ে গেল। इंजन बंद करो। ভোদাই বলল, काहे? उठाना नहीं होगा, हराम हम लोगों ने खाएगा थोड़ी, हम लोगों ने तो खाएगा। वो हो नहीं सकता, तो तुम दोनों उठाओ, मगर ई हराम में हम लोगों ने हाथ नहीं लगाएगा। ভোদাই কিছুক্ষণ চুপ করে রইল। আজ ইমরাতের ইয়ার্কি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বেশি মহুয়া খেয়ে ফেলেছে। তারপর বলল, अजीब बात, कैटी के है, हम और बिटकेल उसकी दांत काट लेगा और पिछवाला 2 रंग, उसके बाद हम दोनों पीछे बैठेगा, तुम दोनों सामने में बैठो मजे में। কি ভেবে ইমরাত বলল, ठीक है, तब उतारो तुम दोनों। তারপর বলল বিটকেলের দিকে ফিরে, और बोतल नहीं है रे बिटकोला, सूरत हरम। হাজি, হ্যাঁ হুজুর। গরিব বিটকেল বলল বাধ্য বান্দার মতো। বলে মহুয়া নতুন একটি বোতল এগিয়ে দিল ইমরাতের দিকে। ভোদাই নামল। জিপের পেছনের সিটের নিচে রাখা ছুরিটা বের করে। বিটকেলও নামল। ভোদাই বলল ইমরাতকে, हेडलाइट नहीं ना बुताना। जी हुजूर। ইমরাত বলল ঠাট্টার গলাতে। জিপ থেকে নামবার সময় বন্দুকটা সেফ করে রহমত মিয়ার হাতে দিয়ে দিল ভোদাই। বা ব্যারেলেও ইলজি ভরা ছিল। মহুয়ার বোতল থেকে ঢকঢক করে অনেকখানি মহুয়া খেল ইমরাত। তারপর রহমতের দিকে এগিয়ে দিল বোতলটা। ভোদাই আর বিটকেল যখন শুয়োরটার কাছে গিয়ে পৌঁছেছে, তখনই মারুমারের দিক থেকে একটা বড় বাঘের ডাক শোনা গেল, পর পর কয়েকবার। পাহাড়, বর্ষণক্ষান্ত ঘন বন সব যেন থরথরিয়ে কেঁপে উঠল। বিটকেল ভয় পেয়ে
ভোদাইকে জড়িয়ে ধরে বলল, কাকু, বাঘ। ভোদাই হেসে বলল, কোনো ভয় নেই, বাঘ সঙ্গিনীকে ডাকছে, আহ চটপট কাজ সারি। আহ কি নদনদে চর্বি রে, যা ভিন্ডালু হবে না। মাগনাটা আবার শুয়োরের ভিন্ডালুটা রাঁধে দারুণ। ভোদাইরা যখন কাজ শুরু করেছে তখন হঠাৎই ইঞ্জিনটা স্টার্ট করে ইমরাত জিপটাকে এক ঝটকাতে ব্যাক করে নিয়ে পথের মোড়ে মুহূর্তের মধ্যে ঘুরিয়ে জোরে চালিয়ে চলে গেল ওদের অন্ধকারে ফেলে রেখে। ভোদাই তার টর্চটাও নিয়ে নামেনি, জিপের হেডলাইটের আলো ছিল বলে। এমনই আর কি কেউ করে বলো ভোদাই কাকু? বিটকেল বলল। ভোদাই বলল, ইমরাতটা ওরকমই, ইয়ার কি না, তিরি মারে, ও চিরদিনই এইরকম। মনে মনে আসলে ছেলে মানুষই আছে, শরীরের বয়স 32, মনের বয়স 10-এই আটকে আছে। হে এখন কি হবে? আতঙ্কিত ও বিটকেল বলল, কি আবার হবে, এমন নধর শুয়োরটা খাওয়া হবে না? দাঁত দুটো দিয়ে ভালো ছুরি হতো, চাবি রিং শু হর্ন। অন্ধকারে কিছুক্ষণ থাকতেই চোখ সয়ে এলো। উপরে চেয়ে দেখল বিটকেল, তারারা আজ ঝকমক করছে। তবে কৃষ্ণপক্ষর রাত, আজ দ্বিতীয়া বা তৃতীয়া হবে। চাঁদ উঠবে শেষ রাতে। লাল মাটির পথ আবছা দেখা যায় দুপাশের সবুজ অন্ধকারে ঢাকা বনের মাঝখানে। কোড়া রঙা নতুন শাড়ির মতো মেলা আছে। কি করবে বোধাই কাকু? দাঁড়া একটু দেখি, ভাবি একটু, যদি ইয়ার্কি মেরে থাকে তো ফিরে আসবে, তবে কখন সেই হচ্ছে কথা। আর যদি না ফেরে? ভয়ার্ত বিটকেল বলল, না ফিরলে আমরা হাঁটা লাগাবো, মারুমারে গিয়ে রামধানিয়ার বাড়ি শুয়ে থাকবো। মহুয়াডার থেকে আসা লাস্ট বাস তো কখন চলে গেছে, কাল সকালের বাসে ফিরবো ডালটনগঞ্জে। অত চিন্তার কি আছে? পিসি যে চিন্তা করে করে মরে যায় ভোদাই কাকু। আরে পিসি তো আমারও আছে নাকি, তার উপরে আমার মাও তো আছে। বাইরে বেরোলে, বিশেষ করে জঙ্গলে, অত মা মাসি কথা ভাবলে চলে না। তারপর বলল, মাঝে মাঝে মা মাসি পিসিদের চিন্তা করা ভালো আমাদের জন্য, বুঝলি, দাম বাড়বে। বিটকেল কোনো মন্তব্য না করে চুপ করেই রইল। এই অন্ধকারে মারুমারে হেঁটে হেঁটে যেতে গিয়ে পথে যদি অন্য শুয়োরে ফেলে দেয় আমাদের, ভাল্লুকের নাক খামচে তুলে নেয়, সাপ কামড়ায়, যদি যদি বাঘে ধরে, যদি ফেল নদীতে, অত যদি নিয়ে জঙ্গলে আসা যায়? ভোঁদাই আর বিটকেল প্রায় মিনিট 15 ওই অন্ধকারে মৃত শুয়োরটার সামনে দাঁড়িয়ে থাকলো, কিন্তু ইমরাত ফিরল না জিপ নিয়ে। এও হতে পারে যে ওর শালার জন্য কোনো হরিণ টরিণ মেরে ফিরে আসবে এখানে। ইমরাতের শালা আসছে আজ রাতে যাত্রা থেকে, শুনলি না? সে তো আর শুয়োর খাবে না। কেন? আরে গাধা, শুনলি কি তবে এতক্ষণ? শুয়োর খায় না মুসলমানেরা। শালার খাতিরদারির জন্যই তো আজকে এসেছে ও। আমার জিপ, আমার ডিজেল, ধরা পড়লে জিপ বাজেয়াপ্ত হয়ে আমারই 10-15 বছরের জেল হবে, সশ্রম কারাদণ্ড। তোরা তো সকলে জঙ্গলে জঙ্গলে সটকে যাবে, ফিগার ভালো হয়ে যাবে শাহরুখ খানের মতো। আর দেখ আমার সঙ্গে এরকম পিঁয়াজি। আমাকে চেনে না ইমরাত, একদিন এমন শেখাবো না। বলেই কান খাড়া করে উৎকর্ণ হয়ে শুনল, ওইদিকে কি খসখস শব্দ হলো একটা। এবার চলো বোধাই কাকু। জঙ্গলে ওরকম কত শব্দ হয়, জঙ্গলি ইঁদুর ফিদুর হবে। জঙ্গলে এরকম রাতের বেলা অন্ধকারে ঘোরার মতো মজা আছে? আমি তো এই মজার জন্যই আসি। ইমরাতটা তো শুধু জানে গুলি করতে আর মরা জানোয়ারকে হালাল করে নিয়ে গিয়ে খেতে। চিজ একটা। ওর মধ্যে অন্য অনেক গুণ আছে, কিন্তু সূক্ষ্মতা বলে কোনো ব্যাপারই নেই, অমলদারি মতো। তারপর বলল, বেঁচে গেছে। যে মানুষ যত সূক্ষ্ম, যত সুরুচি সম্পন্ন, যত স্পর্শকাতর, তার দুঃখ তত বেশি। বিটকেল এসব কথা আর কিছু বুঝল না। যেদিক থেকে খসখস শব্দটা এসেছিল সেদিকেই তাকিয়ে রইল এক দৃষ্টে, সেদিকের সবুজ অন্ধকারে। চল এগোই। ইমরাত ইচ্ছে করলে আজই আমাকে ফাঁসাতে পারে, মানে ওর ইয়ার্কিটা যদি একটু বাড়াবাড়ি রকমের করে আর কি। শালার সামনে বাহাদুরি দেখাতে গিয়ে কত কি করে মানুষে। কি করে? বিটকেল জিজ্ঞেস করল। কোনো কিছু মেরে, মানে হরিণ টরিণ বাঘ ভাল্লুক মারার হিম্মত তো ওর নেই। তাছাড়া জানেও যে মারলে হ্যাপাও অনেক। যে জানোয়ারই মারুক, মেরে আমার জিপের মধ্যে মরা জানোয়ারটাকে ফেলে রেখে যদি তার মৌলবীর বাড়ি গিয়ে বিরিয়ানি খায়, তাহলে কালই আমাকে অ্যারেস্ট করবে পুলিশ, ফরেস্ট ডিপার্টমেন্টে করা ডায়েরির জোরে। এমন করতে পারে? পারে না? বলিস কি?
সেদিন মোহনদাদের একজন ট্রাক ড্রাইভারের ট্রাকের চাকার তলাতে একটা ব্যর্থ প্রেমিক খরগোশ আত্মহত্যা করলো দৌড়ে এসে। সেজন্য এখনো কেস চলছে। শুনলাম মোহনদা 10,000 টাকা খেসারত দিয়ে অফেন্স কম্পাউন্ড করে কেস মিটিয়ে নেবে। বোঝ তবে, একেই বলে বজ্র আঁটুনি ফসকা গেরো। বিচকেলের মাথার উপর দিয়ে কথাগুলো ঝুড়ো হাওয়ার মতো বয়ে গেল। ওর বোধগম্য হলো না কিছুই। বিটকেল শুধু বলল, আমারও জেল হবে তোমার সঙ্গে ভোদাই কাকু? তাহলে আমার পিসির কি হবে? উলু বনে মুক্ত ছড়ালো তা বুঝতে পেরে বিরক্ত স্বরে ভোঁদাই বলল, আমার পিসি যা হবে তোর পিসিরও তাই হবে। তোর পিসিকে আমার মা আর পিসি আমাদের বাড়িতে এনে রাখবে, কিন্তু তোর জেল হবে কেন? আমি বলবো তুই আমাদের সঙ্গে ছিলিই না। তুমি বললে কি হবে? সকলে বুঝি দেখেনি আমাকে নাকাতে? তাছাড়া ইমরাত কাকুই বলে দেবে। না না, ইমরাত মানুষ ভালো, ও বলবে না। তোর ক্ষতি করে ওর কি লাভ হবে? তুই চুপ কর তো, সে আমি বুঝবো। জঙ্গলের মধ্যে কথা বললে কখন কোন জানোয়ার এসে ঘাড়ে পড়বে তার শব্দ পাবি কেমন করে? একদম চুপ করে চল। বিটকেল চুপ করে গেল, কিন্তু মনে মনে বলল, নিজে যে এতক্ষণ গড়গড় করে কত কথা বললে তার বেলা কিছু না। মিনিট 15 হাঁটার পরে বিটকেল বলল, ভোদাই কাকু, যদি দাঁড়া মেলে পথে? দাঁড়া মানে? তুমি দাঁড়া কি জানো না? না তো। দাঁড়া এক রকমের জঙ্গলি ভূত। রমেন জ্যাঠার কাছে শুনেছি আমি, রাতের বেলা হঠাৎ জঙ্গলের সামনে সামনাসামনি এসে দাঁড়িয়ে পড়বে। তাল গাছের মতো লম্বা, এদিকে রোগা টিংটিঙে, মুখটা পেছন দিকে থাকে। সে বলবে, আও হামসে কুস্তি লড়ো। আর না লড়লে? না লড়লে তোমাকে গলা টিপে মেরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দেবে। দারহার সঙ্গে দেখা হলে আমি তো আর বেঁচেই থাকতাম না, তাই দেখিনি? তুই দিনে দিনে একটা রাম ছাগল হচ্ছিস। রমেন তার গুলকে তুই সত্যি হয়ে বসে আছিস? পিসিও তাই বলে। কি বলে? আমি একটা রাম ছাগল। খাত্তায় নিবাসী ঠিকই বল। এমন সময় ঘুম করে একটা শব্দ হলো দূরে। ওটা কিসের শব্দ? দাঁড়িয়ে পড়ে বিটকেল বলল, বনের গভীরে রাইফেলের শব্দ এরকম শোনায়, বন্দুকের শব্দ অন্যরকম। গুলি যদি জানোয়ারের গায়ে লাগে তাহলে একরকম শব্দ হয়, আর যদি ফসকে যায় তাহলে অন্যরকম শব্দ হয়। ছেলেবেলা থেকে বনে জঙ্গলে ঘুরছে বলে ভোদাই এসব জানে। ফাঁকা জায়গাতে শব্দ একরকম শুনতে লাগে, গভীর জঙ্গলে অন্যরকম, জলের উপরে আরো অন্যরকম। বিটকেল আবার উদ্বিগ্ন গলাতে বলল, ও কিসের শব্দ ভোদাই কাকু? হরিণ কিংবা অন্য কিছু মারল ইমরাত। কত দূরে? খুব বেশি দূরে নয়, মির্চাইয়া ফলসের কাছাকাছি হবে। হো, তবে আমাদের ফেলে যায়নি? ওর ঘাড়ে কটা মাথা, আমাকেও ভালো করেই চেনে। তবে ইয়ার্কি মারছিল বলো? এ কিরকম ইয়ার্কি রে বাবা? ওর ইয়ার্কি ওরকমই। ছেলেটা কিন্তু ভালো, মনটা খুবই বড়। ও কি আমার আজকের দোস্ত? নেঙ্গটিয়া দোস্ত। বাবার অসুখের সময় ও যা করেছে তার ঋণ কোনোদিনও শোধবার নয়। তবে ইমরাত কাকুর সঙ্গে অত ঝগড়া করছিলে কেন? আরে ঝগড়া তো কাছের মানুষের সঙ্গে, ভালোবাসা মানুষের সঙ্গেই করে। যে পর তার সঙ্গে কি কেউ ঝগড়া করে? তা ঠিক। তবে চল আমরা ফিরি। কোথায়? বাহ, শুয়োরটার কাছে। কেন? হায়নাতে বা শেয়ালে এসে খেয়ে যেতে পারে। নেকড়েও আছে বেতলার জঙ্গলে, খেতে পারে খিদে থাকলে। তাছাড়া আমরা ওখানেই না থাকলে ইমরাত ভাবতে পারে ওরা আমাদের অন্ধকারে ফেলে চলে গেছে বলে খুবই ভয় পেয়েছি আমরা। কি জানি কাকু, তোমাদের বন্ধুত্ব রকমটা ভারী গোলমেলে। তা হোক, মগনা যা ভিন্ডালু রাখবে না ওই শুয়োরে। তুই শুয়োর খেয়েছিস আগে? তোর গু খায় ওরা? আরে সে তো ধাঙর বস্তির শুয়োর। এই শুয়োরেরা তো বনের গাছপাতা ফলমূল খায়। রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন বন্য বরাহ শিকার করে খেতেন। শুধু রামচন্দ্রই কেন, রাম লক্ষ্মণ সীতাও ফার্স্ট ক্লাস মাংস না হলে তারা কি খেতেন? তাহলে ইমরা চাচারা খায় না কেন? ওদের কথা ছাড়, ওরা তো গরু খায়। ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। গান শুনিসনি? আমি কি আর শুনেছি বোধহয় কাকু? ভোর 5টাতে উঠি, 11টাতে শুই। কি করে যে আমার আর পিসির দিন কাটে তা আমরাই জানি। তাও তো নুন আনতে পান্তা ফুরো। আজকাল এইসব বাঙালি মিষ্টি ফিষ্টি বাঙালিরা খায় না। হুম, বাঙালি জাতটাই মুছে যাবে আস্তে আস্তে। তারা বাংলা পড়ে না, শাড়ি পরে না, বাঙালি রান্না খায় না। দারহার মতোই আশ্চর্য ভূত হয়ে উঠছে তারা আস্তে আস্তে।
ওরা শুয়োরটার কাছে পৌঁছতে পৌঁছতেই জিপের ইঞ্জিনের আওয়াজ এলো দূর থেকে। আসছে বাঁদরটা, বলল ভোঁদাই। তোমরা কি প্রায় এরকম ঝগড়া করো? তা করি বাবা। ভিকুকে দিয়ে দীপিতা বানোয়ারির দোকান থেকে একটা মাইসোর স্যান্ডেল সাবান আনিয়েছিল আজ সকালেই তার হাত খরচের পয়সা থেকে। শাশুড়ি নাকি চিরদিন নিম সাবান মাখেন, তাই বাড়িতে শুধু নিম সাবানই আসে গায়ে মাখার জন্যে। শাশুড়ি আর্নিকা তেল ব্যবহার করেন মাথায়, অতএব দীপিতারও তাই মাখতে হয়। তার স্বভাব চরিত্র অভ্যেস সবকিছুই বদলে যেতে বসেছে বিয়ের পরে। কমিউনিস্ট রাশিয়াতেও বোধহয় এমন ব্রেইন ওয়াশিং করা হয় না। চন্দনে গন্ধ খুব ভালোবাসে দীপিতা। সাবান কি পারফিউম কি আতর যে মাখে, তার নিজের জন্যে সে সুগন্ধ যতখানি, তার চেয়ে অনেকই বেশি তার কাছে থাকা মানুষদের জন্য। কলকাতাতে যখন ছিল দীপিতা, আতর কাকে বলে জানত না। ডালটনগঞ্জে আসার পর ভোঁদাই প্রথমে আতর নিয়ে এসে ক্রমে দীপিতাকে আতরে অভ্যস্ত করিয়েছে। তার স্বামী অমলের শখ বলে কিছু নেই, এক খাওয়ার ঘুম ছাড়া। দীপিতা কি শাড়ি পরল, কি সাবান মাখলো, বা কি সুগন্ধে সুগন্ধি হলো, সেসবের তার কোনোই খেয়াল নেই। বিবরবাসী নগ্ন মানুষ যেমন তার সঙ্গিনীর নগ্না শরীর অন্ধকার বিবরের মধ্যে কর্ষণ করত, কি করছে তা না জেনেই নিছকে অভ্যেস বশেই অমলও তার মানসিক ক্লান্তি, পারিবারিক অশান্তি, একঘেয়েমি এবং যৌবনের তীব্র গতিজাড্য অপনোদন করত অন্ধকার করা ঘরে প্রায় বিবরবাসী পুরুষেরই মতো। যে নারীর উপরে তার 100 ভাগ অধিকার, তার শরীর নিয়ে যা খুশি তাই করত। তার নিজের সুখটুকুই সব ছিল। অন্ধকারে দীপিতার দুচোখের কোল গড়িয়ে যে জলের ফোঁটা পড়ে বালিশ ভিজে যেত, সেই খবর অমল কোনোদিনই রাখেনি। অন্য অনেক মূর্খ সাধিকার মতো স্বামীরই মতো। এইসব দুঃখের কথা আলোচনা করে এমন কোনো নারী ছিল না ডালটনগঞ্জের ধারে কাছে দীপিতার। কেন জানে না আজ বিকেলে চন্দন সাবান দিয়ে গা ধুতে ধুতে ওর হঠাৎ ভীষণই কান্না এলো। একবার ভাবলেও যাবে না ভোদাইদের বাড়িতে। তার কারো সামনে বেরোতেই আর ইচ্ছে করে না আজকাল, খুনো হয়ে গেছে না বেরিয়ে বেরিয়ে। কে নাকি আসছে, তার জন্য দীপিতার যাওয়ার কি দরকার? যাদের পড়শি সেই অমূল আর তার বোন শিমলি গেলেই তো চলে। তবুও বাঁ হাত দিয়ে চুলের ঝুঁটি উঁচু করে ধরে ডান হাত দিয়ে খুব ভালো করে ঘাড়ে সাবান ঘষল। তারপর বাঁ হাত দিয়ে গলায়, বুকে, তলপেটে, হাতে, পায়ে, মেয়েলি শরীরের নানা পর্বত কন্দরে সর্বাঙ্গে সাবানের ফেনা তুলে দারুণ চান করে উঠল ও। শোবার ঘরের দরজা বন্ধ করেই চানে গেছিল। যাবার আগে শাড়ি ব্লাউজ বের করেই রেখে গেছিল। একটা মাহেশ্বরী শাড়ি, জারুল ফুলের মতো হালকা বেগুনি তার রং, আর তার সঙ্গে সাদা ছোট হাতা কটনের ব্লাউজ। তার মায়ের একছড়া গার্নেটের হার ছিল, বিয়ের সময় বড় মামি তাকে দিয়েছিলেন, কিন্তু পরেনি কখনো, আজই পরবে বলে বের করে রেখেছিল। ওই শাড়িটাতে ফলস লাগানো ছিল না। ভোদাই গত রবিবারে নেমন্তন্ন করার পরই ভিখুকে রহমান দর্জির কাছে পাঠিয়ে ফলস লাগিয়ে এনেছে। এই সময়টা ডালিয়া ফোটার আসল সময় নয়, তবে সবে ফুটতে আরম্ভ করেছে। ভিখুকে দিয়ে সিভিল কন্ট্রাক্টর বিশেন সিং সাহেবের মেয়ের কাছ থেকে একটা ফিকে বেগুনি রঙা ডালিয়া আনিয়ে গ্লাসে নুন জল দিয়ে রেখেছিল চানে যাবার আগে। শ্যাম্পু করে চান সেরে যখন সাজগোজ শেষ করল, চোখে গাঢ় করে কাজল দিল, বাহুমূলে আর স্তনসন্ধিতে ফিরদৌস আতর, তারপর ফুল গুজল খোপাতে, তখন সত্যিই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে রানী মুখার্জির মতোই মনে হলো ওর। ভোদাই ঠাট্টা করে ওকে রানী মুখার্জি বলে ডাকছে কিছুদিন হলো। মিল ঠিক কোথায় তা জানে না, তবে মুখের বুদ্ধি প্রসাধনে সম্ভবত মিল আছে কিছু। পুরুষেরা তার মধ্যে কি যে দেখে তা তারাই বলতে পারে, তবে তার স্বামী অমল যে বিশেষ কিছুই দেখে না তার মধ্যে, সে কথাটুকুই সে বলতে পারে। চান করার আগে চানঘরে রাখা নুনের বয়াম থেকে আজ নুন নিয়ে গ্লাসে করে গিজারের গরম জলে গার্গেল করেছিল, যদি সত্যি সত্যি গান গাইতে হয়ই সেজন্যে। অমল অনেক আগেই তৈরি হয়ে বারান্দার রেলিং এর উপরে পা তুলে বসে খবরের কাগজ পড়ছিল। পুটি যাবে না, শাশুড়ির মানা, উল্টোপাল্টা খেয়ে শরীর খারাপ করতে পারে সেই জন্যে। পুটি অন্নদা দেবী আর সুরাতিয়ার কাছেই থাকে বেশি সময়। আগামী মাসে 4-এ পড়বে, তাকে এবার স্কুলে দেওয়া দরকার, কিন্তু শাশুড়ির ভীষণই আপত্তি। বলেছেন 6 বছরে পড়লে তবেই স্কুলে যাবে ও। শিমলি যেমন গেছিল,
শিমলিদের সময় আর এখনকার সময় যে এক নয়, এ কথা তাকে বোঝাবে কে? মেয়েটার স্বভাবেই ছিঁচকাদুনে হয়ে যাচ্ছে দিনকে দিন। নিজের সন্তানকে যেভাবে মানুষ করবে ভেবেছিল, তার কিছুই হচ্ছে না। পুটির উপরেও দীপিতার কোনো অধিকার নেই। রাতেও অন্নদা তাকে শুতে দেন না দীপিতার সঙ্গে। বাঁকা চোখে বলেন, তোমাদের সুবিধার জন্যই তো রাখি আমার কাছে। আমাদের শাশুড়িরা যদি এমন হতেন তো আমরা তখনকার দিনে বউরা বর্তে যেতাম। কে জানে, তখনকার দিনের অন্নদার মতো বউরা বোধহয় দাম্পত্য বলতে ওই একটা জিনিসই বুঝতেন, ভাবলেও গা ঘিন ঘিন করে। আসলে পুটিকে অন্নদা তার খেলনা করেছেন। ধীরে ধীরে মেয়েটার সঙ্গে দীপিতার আত্মিক যোগ হালকা হয়ে যাচ্ছে। ওর নিজস্ব বলতে তো শুধু ওই আত্মজাই। সেই আত্মজার শিকড়টিও তার থেকে শাশুড়ি আলগা করে দিচ্ছেন ক্রমাগত। বুঝতে পারে দীপিতা, চারদিক থেকে এক গভীর চক্রান্ত তাকে ঘিরে ফেলছে। এই লক্ষণ রেখা ছেড়ে তাকে বেরোতেই হবে। কিন্তু বেরোবে কি করে? তৈরি হয়ে দরজা খুলে ভিতরের বারান্দা হয়ে যখন বাইরের বারান্দাতে এলো, তখন দেখলো অমল বারান্দাতে নেই। বাগানে পায়চারি করছিল সে। দীপিতাকে দেখে জ্বলন্ত সিগারেটের টুকরোটা ছুঁড়ে ফেলে বলল, বাবা, যাবে তো পাশের বাড়িতে। সাজ দেখে মনে হচ্ছে যেন অভিসারে চলেছে। শিমলি তোমার জন্য অপেক্ষা করে করে চলে গেছে। আমিও চলেই যাচ্ছিলাম। দীপিতা ভেবেছিল অমলকে জিজ্ঞেস করবে কেমন দেখাচ্ছে আমাকে, ভেবেছিল, আবার ভাবেওনি। বিয়ের পর থেকে আজ অব্দি অমল নিজে থেকে কখনো বলেনি তাকে কেমন দেখাচ্ছে। যায় না তো কোথাওই। কোনো বিয়ে বাড়িতে যাওয়ার সময় একটু সাজগোজ করার পরে খুবই ইচ্ছে করে বাড়ির লোকে কেউ একটু বলুক, বাহ, বেশ দেখাচ্ছে তো। এ বাড়িতে কেউ কোনো দিনও বলেনি, সাজগোজ করতে জানেও না কেউ। তবে ননদ শিমলি কোথাও যেতে হলে দীপিতার কাছে সাজতে আসে। ওর কোনো কোনো বন্ধুও আসে। এক বন্ধুর বিয়ের সময় তার মা শিমলিকে অনুরোধ করেছিলেন দীপিতাকে কোণে সাজাতে আসতে। অনুয়া দেবী যেতে দেননি। বলেছিলেন, তার চেয়ে চুল বাঁধার নখ কাটার দোকান দিলেই হয়। পর বাড়ির বউ নাচতে নাচতে কোথাও গিয়ে কারোকে সাজাবে না। তারপর শিমলিকে বলেছিলেন, সাজাতে হলে তোর বন্ধুকে বল এখানে এসে সেজে যাবে। বিয়ের দিন বিয়ের কনের পক্ষে আসা সম্ভব হয়নি। এই ঘটনাতে শিমলির খুব রাগ হয়েছিল তার মায়ের উপরে। অমল অমন সাত করে সাজা দীপিতার দিকে একবার পূর্ণ দৃষ্টিতে চাইল না পর্যন্ত। বিরক্ত মুখে বলল, আমি এগোলাম। বলেই আগে আগে গেট খুলে বেরিয়ে গেল। দীপিতা অনেকখানি পেছনে পেছনে হেঁটে যেতে লাগলো। ও ভাবছিল, এমন ভাবেই যদি যাবে তাহলে আর দীপিতার অপেক্ষাতে আদৌ থাকা কেন? চলে গেলেই তো হতো। কে জানে, ওর বাবাকে দেখে হয়তো শিখেছে যে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করাটাই সেবলরি। দোষটা অমলের নয়, অমলের রক্তের। সারাটা সপ্তাহ দীপিতার কেবলই মনে হয়েছে, এই কাট্টুস সেই কাট্টুস নয় তো। তার কলেজের বন্ধু মাধবীর কাজিন। মাধবীদের বাড়িতেই আলাপ হয়েছিল। দীপিতাকে দেখে যে কাট্টুস একেবারে হেড ওভার হিলস প্রেমে পড়েছিল, এটা কোনো কথা নয়। সে অনেক পুরুষেই পড়েছে তার কৈশোর থেকেই। কথাটা হচ্ছে এই যে, দীপিতারও তাকে ভীষণই ভালো লেগেছিল। ঠিক ওই রকম ছেলে তাদের বন্ধু বান্ধবদের মধ্যে একজনও ছিল না। ছেলে বন্ধুদের আজকাল সকলেই মেয়ে বন্ধুদের মতো তুই তুই করেই বলে, কিন্তু কাট্টুসের মধ্যে কিছু একটা বা একাধিক ব্যাপার ছিল যে কারণে ওকে তুই বলতে পারেনি দীপিতা প্রথম দর্শনে। মনে মনে সম্ভ্রমে তাকে আপনিই বলতে চেয়েছিল, কিন্তু তা না বলে তুমি বলেই সম্বোধন করেছিল। অনেক গল্প হয়েছিল, গান হয়েছিল। এক গভীর ভালো লাগায় ভাসতে ভাসতে সেই সন্ধেতে মামা বাড়িতে ফিরেছিল দীপিতা। পরদিন মাধবী ফোন করে বলেছিল, তুই কাট্টুসদার মাথাটি আস্ত চিবিয়ে খেয়ে গেছিস কালকে দীপিতা। প্রেমে পড়লে চালাক মানুষেরা বোকা হয়ে যায় আর বোকারা চালাক, এমন শুনেছিলাম, কিন্তু সত্যি সত্যি যে হয় তা কাট্টুসদাকে দেখেই প্রথম বুঝলাম। প্রাণে মারিস না প্লিজ আমার ভালো দাদাটাকে। তারপরে আর কাট্টুসের সঙ্গে দেখা হয়নি, তবে ফোন করতো সে প্রায়। দীপিতাও ফোন করতো মাঝে মাঝে। বড় মামা কাট্টুসের সঙ্গে তার সেই প্রথম আলাপের মাস দুয়েক পরই দীপিতাকে হঠাৎই ঘাট থেকে নামালেন। ব্রজেন কর নামক খুনি খুনি মানুষটি এক সকালে এলেন। বড় মামা দীপিতাকে ডেকে বললেন, প্রণাম করো। যাকে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে একেবারেই ভালো লাগে না দীপিতার, ছেলেবেলা থেকেই, তবু করতেই হলো। বড় মামি তারপরে দীপিতাকে অমলের একটি ফটো দেখালেন নিজের ঘরে নিয়ে গিয়ে। জিন্স পরা, অ্যাডিডাসের গেঞ্জি পরা, স্পোর্টসম্যানের মতো দেখতে লম্বা চওড়া একটি ছেলে জিপ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তবে গ্রাম্য গ্রাম্য।
বোকা বোকা চেহারা। বড় মামি বললেন, ব্রজেন বাবু তোর বড় মামার বহুদিনের বন্ধু, খুবই উপকারী বন্ধু, অবস্থা দারুণ ভালো, ছেলে বিকম পাস, বাবার ব্যবসার পার্টনার, ডালটনগঞ্জে বাড়ি, ঘাড়োয়াতে বাড়ি, দুখানা গাড়ি, একমাত্র ননদ, দারু বিয়ে হয়ে যাবে কদিন পর, এখন ক্লাস 9-এ পড়ে। আর তুই ছোট দেও, এরকম ঝামেলাহীন পরিবার হয় না, তোর অনেক কপাল যে বাড়ি বই উনি তোকে নিতে এসেছেন। আমার পড়াশোনা মামিমা, প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেছিল দীপিতা। পাট্টুতে বসলে কি আর লেজ গজাবে? পরীক্ষার ফল তো মেয়েদের বিয়ের জন্যই দরকার। তা তুই পরীক্ষা না দিয়েই যদি এই বিয়ের পরীক্ষাতে পাশ করে যাস, তাহলে মিছিমিছি পরীক্ষার জন্য অপেক্ষা করবি কেন? এমএ এমফিল পিএইচডি করে কারা? যেসব মেয়ের বিয়ে হয় না। প্রত্যেক মেয়ের জীবনে পূর্ণতাই বিয়েতে। সংসার করবি, মা হবি, সুখে থাকবি, এর চেয়ে বড় চাওয়া মেয়েদের জীবনে আর কি থাকতে পারে? তাছাড়া যা প্রতিযোগিতার দিন আজকাল, পড়াশোনা করতে চাইলে কি সকলেই তা করতে পারে না করার যোগ্যতা রাখে? তোর মামা রিটায়ার করেছেন 4 বছর হলো, ওর কিছু একটা হয়ে গেলে তোকে নিয়ে আমি কি করব? তোর মামা যা বলেন তাই কর। মা বাবা মরা তোকে কি আর উনি ভাসিয়ে দেবেন? আমরাই তো মা বাবা চলে যাওয়া তোকে এত বড়টি করে তুললাম নাকি? দীপিতা মনে মনে বলেছিল, তা তুলেছিলেন, কিন্তু মামাতো দিদি অনুরাধার আয়ার মতোই ব্যবহার করে এসেছিলেন চিরদিন। অনুদিই বরং তার সঙ্গে মানুষের মতো ব্যবহার করত। অনুদি যখন তার ব্রিলিয়ান্ট প্রাইভেট টিউটর শেখরদার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলো আর আহমেদাবাদে চলে গেল, তার পরের বছর দুয়েক মামা মামিমা তার সঙ্গে মেয়ের মতোই ব্যবহার করেছিলেন অবশ্য। যাই হোক, দীপিতার আপত্তি করা কোনো উপায় ছিল না। তাছাড়া ভেবেছিল বিয়েই সম্ভবত মেয়েদের সমস্ত সুখ ও আহ্লাদের শেষ কথা। যে মেয়ের বিয়ে না হয় তার জীবনই বৃথা। তাছাড়া বিয়ে তো সবসময়ই একটা জুয়া, ভালোবেসে বিয়ে করলেও তাই, না ভালোবেসে করলেও তাই। চারদিকে তো কতই দেখলো ছেলেবেলা থেকে, এমনকি অনুদি শেখরদারও নাকি বনিবনা হয় না এখন। এত প্রেম ছিল যাদের। অনুদি নাকি কম্পিউটার কোর্স করে একটা চাকরি নিয়ে মেয়েদের হোস্টেলে একা থাকে। শেখরদার একটি বড়লোক গুজরাটি মেয়ের সঙ্গে ভাব হয়েছে। তাই যদি হবে তবে মামা মামির কথাতে রাজি হয়ে যেতে আপত্তিই বাকি। আশ্চর্য। দীপিতা মনে মনে নিজেকে বলল, এত সব কথা ভোঁদাইদের বাড়িতে যাওয়ার সময় কেন মনে হচ্ছে দীপিতার? তার মন আজকে সকাল থেকেই এমন বিবশ কেন? সে কি মনে মনে নিশ্চিতই হয়েছে যে মাধবীর পিস্তুত দাদা কাট্টুসই ভোঁদাইয়ের পিসিমার ছোট জায়ের ছেলে কাট্টুস? হওয়াটার সম্ভাবনাই বেশি। কাট্টুস নামটাই এমন যে তা বেশি মানুষের থাকা সম্ভব নয়, ভেরি আনকমন নাম। ভোঁদাইদের বাড়ির দোতলা থেকে সাউন্ড সিস্টেমে অজয় চক্রবর্তীর ভজন ভেসে আসছিল। অজয় চক্রবর্তীর একমাত্র সন্তান কৌশিকী নাকি দারুণ গাইছে, দেখতেও নাকি ভারী সুন্দরী। এখনো তাকে কিশোরীই বলা চলে। সেদিন কোন কাগজেই যেন পড়ছিল, ভোঁদাইয়ের মায়ের কাছে উস্তাদ রশিদ খাঁর 2টি ক্যাসেট আছে, মেঘ গর্জনের মতোই গলা। সামনে থেকে এদের কারোকেই তো আর শোনা হবে না জীবনে, ক্যাসেটই সার। অমলকে যে বলবে একটা সিডি প্লেয়ার কিনে দাও, তাও তার সাহস হয় না। যে মানুষ গান পছন্দই করে না, তাকে বলেই বা কোন মুখে? বললেও বলবে, তোমার জন্য কি চুরি করব? ওই কটা টাকা তো দেন বাবা, অনেক পাপ করলে মানুষে আমার মতো বাপের চাকরি করে। অমল ততক্ষণে ভিতরে ঢুকে গিয়েছিল। ভোঁদাইদের অ্যালসেশিয়ান কুকুর, যার নাম পিশাচ, সে খোলা ছিল। দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা শিমলি বলল গলা তুলে, ওই তো বৌদি আসছে। দীপিতা মুখ তুলে বলল, পিশাচকে বাঁধতে বল শিমলি। ভোঁদাইও বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো এসে। গলা চড়িয়ে ডাকলো, রামলগন, বাঁধ বাঁধ, পিশাচকে বাঁধ। রামলগন দৌড়ে এলো, এসে বাঁধলো কালো অ্যালসেশিয়ানটাকে। রামলগন পিশাচ বলতে পারে না, বলে পিজুস। ঝুমরি তিলাইয়াতে বাড়ি রামলগনের। সেখানে একটা দাড়িওয়ালা চশমা পরা নোংরা বাঙালি হাজামত অর্থাৎ নাপিত আছে, তার নাম নাকি পিজু। সে একদিন রামলগনের দাড়ি কামাতে গিয়ে তার বাঁ কানের অনেকখানি কেটে দিয়েছিল। তখন থেকে রামলগনকে ঝুমরি তিলাইয়ার মানুষে কান কাটা রামলগন বলে ডাকে। সেই রাগেই এই লাল চোখো কালো কুকুরটাকে রামলগন পিজুস বলে ডাকে। কান কাটা যাওয়ার পর থেকে সব হাজামত, সব পিজুসই তার কাছে পিশাচ। যদিও পিশাচ শব্দটির মানে জানে না রামলগন,
তবে জানে বেশ খারাপই কিছু হবে নিশ্চয়ই। ভোদাই বলল, বাবা, খোপাতে আবার ফুলও লাগিয়েছো আজ? বলেই বলল, না, আজ কুচকুচ হোগা। পুটুস আজকে ফুটুস করে ফুটে যাবে। পুটুস আবার কে? ওই তো পিসিমা দেওরের ছেলে। তুমি যে বললে তার নাম কাট্টুস। আমি ভুল শুনেছিলাম, তার নাম কাট্টুস নয়, পুটুস। তিনি আসেননি এখনো? উপরেই এসো তো আগে, তারপরে কথা হবে। তুমি কি শুধু নন এক্সিস্টেন্স কাট্টুসের জন্যই আমাদের বাড়ি আসতে রাজি হয়েছিলে? আমরা কেউই নই। সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার সময় দীপিতা দেখলো সিঁড়ির পাশে একতলার ঘরে অমল বসে আছে। টেবিলের ওপরে রামের বোতল, গ্লাস, বরফের বাটি, লেবু সব সাজানো। মনে মনে বলল, ও এজন্যই এত তাড়া। অমল বলল দীপিতাকে, বোধাইকে নিচে পাঠিয়ে দিও তো। কেন জানে না হঠাৎ অমলের ওপরে ভীষণই বিরক্তি বোধ করলো দীপিতা। অমলের কথার উত্তর না দিয়ে ও উপরে উঠে গেল আস্তে আস্তে। সত্যি বৌদি, আজ তোমাকে যা দেখাচ্ছে না, তোমার জন্য আমি আজ জীবনও দিয়ে দিতে পারি। একেবারে রানী মুখার্জির রেপ্লিকা। মনে মনে খুব খুশি হলেও দীপিতা বলল, আমি আমিই থাকতে চাই, কারো রেপ্লিকাই হতে চাই না। দোতলায় উঠতেই ভোদাইয়ের মা দীপিতার থুতনি ধরে আদর করে বললেন, ভোদাই কিন্তু বাড়িয়ে বলেনি বৌমা, তোমাকে আজ ভারী সুন্দর দেখাচ্ছে, সেজেছেও ভারী সুন্দর। এই গয়নাটা তো দেখিনি আগে কখনো। শিমলি বলল তার বৌদির হয়ে, এটা বৌদির মায়ের গয়না, গার্নেট। পিসিমা বললেন, শাড়ির সঙ্গে ম্যাচ করে ডালিয়াটা কেমন লাগিয়েছে দীপিতা খোপাতে। অমন জারুল ফুলের রঙের ডালিয়া পেলে কোত্থেকে? না গো মেয়ে, তোমার রুচি আছে, পিসিমা বললেন। একটা দীর্ঘশ্বাস পড়ল দীপিতার। পুরুষের জন্য অপেক্ষা করে করে থেকে এই 5 মিনিট আগে হাটিয়া থেকে ফোন এলো যে প্লান্টে ব্রেকডাউন হয়েছে। অনেক চেষ্টা করা সত্ত্বেও ওর পক্ষে আজ আসা সম্ভব হবে না। অবশ্য বিকেল 3টেতেই জানিয়েছিল যে বোধহয় এসে পৌঁছতে পারবে না, তবু চেষ্টা করছে, না আসতে পারলে জানাবে। ভোদাই ঠাকুরপো বলেছিলেন আপনার দেওরের ছেলের নাম নাকি কাট্টুস। দীপিতা বলল ভোদাইয়ের পিসিমাকে, না না, ওর নাম পুটুস। পুটুস ফুল দেখেছো তো, পুটুসের ঝাড়? না তো, সে কি? এদিকের পথের পাশে পাশে যে কটুগন্ধি ঝাড়গুলো হয় না, দেখনি? নানা রঙা ফুল হয় তাতে। ইংরেজি নাম ল্যান্টান। বিশ্বাস কাকিমা বললেন, তোমার কাকা বাবু আমাকে ইংরেজি নামটা বলেছিলেন। পিসিমা বললেন, পুটুস ইঞ্জিনিয়ার, হাটিয়ার হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে কাজ করে। ও খড়গপুরের আইআইটি থেকে পাশ করে বেরোয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। রুচি শখ সবই এরকম, ভোদাইয়েরই মতো। ভোদাই ওকে দেখেনি, এলেই আলাপ হবে প্রথম। সাহিত্য, গান, ছবি আঁকা সবেতেই তো দুজনের সমান উৎসাহ। এমা, উনি আসবেন না? তাহলে আমাদের একটা খবর পাঠালেন না কেন বিকেলে কাকিমা? মনমরা হয়ে বলল দীপিতা। কেন, তোমরা কি একদিনের বদলে দুদিন খেতে পারো না আমাদের এখানে? মগনলালের রান্না তো সব প্রায় হয়েই এসেছিল। আজ মিষ্টি পোলাও করেছে মগনলাল, কুচি পাঁঠার মাংস, দই দিয়ে রুই মাছের রেজালা। ভোদাই কোথা থেকে বটের মেরে এনেছিল, তাই বটের কাবাব। ছোলার ডাল নারকোল দিয়ে তোমারই জন্যে, সঙ্গে ফুলকো লুচিও করতে বলেছি। পেঁপের চাটনি, দুখুয়ার দোকানে কাঁচা গোল্লা আর রাবড়ি। আজ খাও, তারপরে পরের সপ্তাহেও আবার হবে। 3 দিনের জন্য আসবে বলেছে ও। তারপর বিশ্বাস কাকিমা বললেন, খাওয়া দাওয়া তো আছেই, তার আগে কটা গান শোনাও তো আমাদের। ভোদাই বলল, বৌদি, আজ তোমার সামনে দাঁড়ানোর মতো বুকের পাটা আমার নেই। শুধু আমার কেন, কোনো পুরুষেরই হবে না। সব পুরুষেরাই কচুকাটা হয়ে যাবে আজ। পুটুস না এসে ভালোই হয়েছে, এলে তার প্রাণই যেত আজ। বলো মা, এত সুন্দরী হওয়ার কোনো মানে হয়? বৌদির জন্যই আমার বিয়ে করা হলো না, হবেও না এই জন্মে। হুমা, হে আবার কি কথা? শিমলি হেসে উঠে বলল। দীপিতা বিব্রত হয়ে মুখ নামিয়ে নিল। ও তুই বুঝবি না, তো দাদার মানে অমলদার হাতখানা একদিন দেখিস, মানে হাতের পাতা, আরে সাবাস, ফেটলাইট খা নাকি, একেবারে এধার থেকে ওধারে চলে গেছে। আর এই দেখ আমারটা, আধখানা আসার পর ছাগলে মুড়িয়ে খেয়ে দিয়েছি, বুঝলি না? কপালে গোপাল করে, যার কপাল ফাটা তার সবই ফাটা। তোমাকে কিন্তু ডাকছে তোমার অমলদা নিচে, দীপিতা বলল ভোদাইকে। যাচ্ছি, একা তো আর নেই। রামবাবুকে দেখলে না,
প্রথমে বুঝতে পারেনি দীপিতা, বুঝতে পেরে হেসে বলল, ও হ্যাঁ, দেখলাম বটে। তবে আর কি, যাচ্ছি। একটা গান আমিও শুনে যাই, তবে অন্যদিকে চেয়ে শুন। কেন অন্যদিকে চেয়ে কেন? আরে সেই যে শায়েরি আছে না একটা। কি? আমি শায়রি জানবো কোত্থেকে? কার শায়রি? কার অত মনে নেই, মির্জা গালিব বা জগ বা জিগার মোরাদাবাদী বা ফিরাক গোরখপুরি কারো হবে। সেই যে বলোই না। ऐसा डूबा हूं तेरी आंखों की गहराई में, हाथ में जाम है मगर पीने की होश नहीं। মানে কি হলো? মানে হলো, তোমার চোখের গভীরে আমি এমনই ডুবে গেছি যে হাতে আমার পানপাত্র ধরাই আছে, কিন্তু চুমুক দিতেও ভুলে গেছি। জাম মানে পানপাত্র, জানো কি? তারপর বলল, তুমি আজ এমন করে কাজল পড়েছো না বৌদি, তুমি আজ সত্যিই প্রাণঘাতিকা। রক্তর নানা রকম রিপোর্ট, এক্স-রে প্লেট, ইসিজি গ্রাফ সব মনোযোগ দিয়ে দেখার পরেই ডাক্তার ঝা স্টেথোটা ভোদাইয়ের বুক থেকে নামিয়ে ওর নাড়ি টিপে বসে রইলেন। জ্বর এখন 105। ভুল বকছে। জ্বর এসেছে 4 দিন হলো। দোতলাতে ওর ঘরে মা এবং পিসিমা। দীপিতা ওর পায়ের কাছে শুকনো মুখে দাঁড়ানো। ডাক্তারবাবু এসেছেন প্রায় ঘণ্টাখানেক। আজকালকার কোনো ডাক্তার কোনো একজন রোগীর জন্য এত সময় ব্যয় করেন না অনেক অর্থের প্রলোভন ছাড়া। অনাদি বিশ্বাস ভোদাইয়ের বাবা ডাক্তার ঝাঁর প্রথম জীবনে অনেকই রকম সাহায্য করেছিলেন। সে কথা ডাক্তার ঝাঁ ভোলেননি। এখনো কিছু মানুষের বুকে কৃতজ্ঞতা বোধ বেঁচে আছে হয়তো। ওরা এক একজনে এক এক জিনিস আনতে গেছিলেন। শিমলি ওদের কলেজের ফাংশনে যাওয়ার আগে ওখান থেকে ফিরে গিয়ে বলেছিল দীপিতাকে, বৌদি, তোমার কাছে অডিকোলন আছে? একটু নিয়ে যাও না ভোদাই দাদের বাড়ি। ভোদাইদা বোধহয় বাঁচবে না। মাও তো গেছিল কাল রাতে। কাকিমা বললেন তোমার কথা নাকি খুব বলছে। দীপিতা চুপ করে রইল। খবর তো সবই পায়, কিন্তু যেতে লজ্জা করে, ভয়ও করে। অমল আজকাল যেন কেমন ব্যবহার করছে দীপিতার সঙ্গে। ভোদাই যে দীপিতাকে ভীষণ পছন্দ করে তা তো ভোদাই কারো কাছেই গোপন করে না। মনে পাপ থাকলে কি করত? তাছাড়া পাপেরই বা কি? ভালো লাগা ভালোবাসা কি পাপ? দীপিতা শিমলিকে বলল, তাই? তারপর বলল, যাচ্ছি। ভয়ে ওর বুক দূর দূর করে উঠল। ওর কথা যে ভোদাই বলছে এ কথা অন্নদার জানলে নতুন করে নিগ্রহ শুরু হবে ওর উপরে। হয়তো জেনেছেন বলেই দীপিতাকে যেতে বলেননি। অমলও বলেনি ওকে যেতে, কিন্তু শিমলি বলেছে। এবারে যাবে দীপিতা। শাড়িটা বদলে একটা সাদা কালো কটকি শাড়ি পরে অডিকোলনের বড় শিশিটা নিয়ে চলে এসেছিল। কাকিমা আর পিসিমা খুবই খুশি হয়েছিলেন, কিন্তু ভোদাইয়ের চোখ বন্ধ, জ্ঞান নেই। অমল ভোরেই বেরিয়ে গেছে। কাল রাতে একবার গেছিল মিনিট 15 জন্য ভোদাইকে দেখতে, অথচ ওর এর চেয়ে অনেক বেশি কনসার্ন হওয়ার কথা ছিল। ওদের বাড়িতে ভোদাই ছাড়া দ্বিতীয় পুরুষ নেই। ডাক্তার টাক্তার সম্বন্ধে খোঁজ নেওয়ার ছিল। প্রয়োজনে নার্সিংহোমে দেবে কিনা, না সেসবের কিছুই করেনি। করবার মধ্যে করছে ইমরাত, আর বিটকেল খাটের পাশে বসে রয়েছে সর্বক্ষণ। যে যা বলছে করছে। কাত্তায়নী দিদিও সকাল সন্ধে এসে খোঁজ নিয়ে যাচ্ছে। গরিবে তো পয়সা দিয়ে ভালোবাসা দেখাতে পারে না, শুধু শরীর দিয়ে, সেবা দিয়ে, উদ্বেগ দিয়েই পারে। আরো বসে আছে পিশাচ খাটের নিচে। রামলবণ যাকে পীযূষ বলে ডাকে। কুকুরের ভালোবাসা যে অনেকাংশে অকৃতজ্ঞ মনুষ্য জাতের ভালোবাসার চেয়ে অনেকই পবিত্র, অনেকই গভীর, তা এমন এমন সময় বোঝা যায়। পিশাচ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে 2 দিন হলো, ভোদাই অজ্ঞান হয়ে যাওয়ার পর থেকে। ডাক্তার ঝা বিশ্বাস কাকিমাকে জিজ্ঞেস করলেন, দীপিতা কোন হ্যাঁ ভাবিজি? দীপিতা? কাকিমা ও পিসিমা চমকে উঠে বললেন। দীপিতা অডিকোলনের শিশিটা তেপায়ের উপরে রেখে বলল, আমি বারান্দাতে আছি কাকিমা, আমাকে ডাকবেন। ডাক্তারবাবু চলে গেলেন। এসো মা, তবে চলে যেও না। দীপিতা বারান্দাতে দাঁড়িয়ে গামহারা কৃষ্ণচূড়া গাছগুলোর দিকে চেয়ে রইল। ওর খুব ভয় করছিল। 8 দিন আগে শনিবার সন্ধেবেলা ভোদাই ওদের বাড়িতে এসেছিল।
ব্রজেনবাবু তো গাড়োয়া গেছিলেন। শাশুড়ি ও শিমলি সাইকেল রিক্সাতে করে মাধুরী দীক্ষিতের কি একটা ছবি হচ্ছে সিনেমা হলে, সেই ছবি দেখতে গেছিলেন। ভোদাই হয়তো সব জেনে শুনেই এসেছিল। পুটি ছিল সুরাতিয়ার কাছে দোতলাতে। ভিখু গেছিল শাশুড়ির পানের সব সরঞ্জাম আনতে। দীপিতা শোবার ঘরে বসে নবকল্লোল পড়ছিল। নবকল্লোল, তথ্যকেন্দ্র আর সংবাদ প্রতিদিন এই তিনটি পত্রিকা চেয়ে এনেছিল বিশ্বাস কাকিমার কাছ থেকে দীপিতা। সংবাদ প্রতিদিন দৈনিক কাগজটাও দিনকে দিন ভালো হচ্ছে। ভোদাই ঘরে ঢুকেই বলেছিল, কি করছো একা একা? ওর মুখে মদের গন্ধ পেল দীপিতা। তুমি মদ খেয়ে এসেছো? হ্যাঁ, আমি মিথ্যা বলি না, আজ খেয়েছি, কিন্তু খাই না। কেন? আজ তোমাকে একটা চুমু খেতে এসেছি। খুব রেগে দীপিতা দাঁড়িয়ে উঠল, বলল, তোমার সাহস তো কম নয়। কারোকে ভালোবেসে ভীষণ কষ্ট যারা পায় তারা বুঝে খুব সাহসী। তোমাকে ছাড়া আমি বাঁচবো না দীপিতা, তোমাকে আমি বিয়ে করব। তোমার মাথা খারাপ হয়ে গেছে। সে কথা বলল বটে, কিন্তু ওর মাথার মধ্যে পৃথিবী ঘুরে গেল। কিন্তু তারই সঙ্গে মুক্তির আভাস পেল যেন হঠাৎ। যে কয়দিন যাবজ্জীবন দীপান্তর হয়েছে তাকে যদি হঠাৎ ছুটি হয়ে গেছে কথা কেউ এসে বলে, তার মনে যেমন হয় তেমন আর কি। কিছুক্ষণ মুখ নামিয়ে চুপ করে থেকে ভোদাই বলল, তা বলতে পারো, কিন্তু গত 1 বছর হলো এ নিয়ে আমি ভেবেছি। তুমি কি কিছুই বুঝতে পারোনি? সত্যি করে বলো তো। তোমাকে এ বাড়িতে নানা কষ্ট সহ্য করতে হয়। আমার মা পিসিমাও সে কথা জানেন। তোমাকে নিয়ে গেলে ওরা তোমাকে মাথায় করে রাখবেন। তুমি এখানে নষ্ট হয়ে যাচ্ছ, তিল তিল করে ফুরিয়ে যাচ্ছ দীপিতা। তা আমি হতে দেব না। তুমি অমলদাকে ডিভোর্স করো, চলো আমাদের বাড়িতে, পুটিকেও নিয়ে যাব। তোমার সঙ্গে পুটিকেও আমরা পুরো পরিবার সানন্দে গ্রহণ করব। সত্যি বলছি, আমি আমার মা ও পিসির মন বুঝেই এ কথা বলছি। পুটিকে ওরা নষ্ট করে দেবে। এই পরিবারের অনেক নোংরা কথা আমি জানি, কিন্তু তোমাকে বলবো না। আমি তোমার পিশাচ হয়ে থাকবো বাকি জীবন, বিশ্বাস করো। তুমি এখন যাও ভোদাই, তোমার মাথা খারাপ হয়ে গেছে। বড়ই ছেলে মানুষ তুমি। এসো, কাছে এসো, তোমাকে একটা চুমু খাবো, তোমার বুকে একটু মাথা রাখবো, তোমার ছায়াতে একটুক্ষণ থাকবো। পৃথিবীতে বড় রোদ্দুর বৌদি। বলেই দীপিতার কাছে এসে তার কোমর 2 হাতে জড়িয়ে ধরল ভোদাই। ঠাস করে এক চড় মারল কে দীপিতা। এত জোরে মারল যে ওর গালে 5 আঙুলের দাগ বসে গেল। স্তম্ভিত হয়ে গেল ভোদাই। ওর উপরে জোর করল না, ওর উপরে রাগ করল না। স্তব্ধ হয়ে চেয়ে রইল দীপিতার 2 চোখে। ঝরঝর করে জল ঝরতে লাগলো 6 ফিট লম্বা সুগঠিত ভোদাইয়ের 2 চোখ দিয়ে। তারপরে মুখ নামিয়ে বলল, ক্ষমা করো আমাকে তুমি। বলেই যেমন এসেছিল তেমনি দ্রুত চলে গেল ঘর ছেড়ে। শিমলির কাছে শুনেছিল দীপিতা যে ডাক্তার ঝাঁ গতকাল রাঁচির মেন্টাল হসপিটালের ডাক্তার সেনকে কল দিয়ে নিজের গাড়ি পাঠিয়ে নিয়ে এসেছিলেন ভোদাইকে দেখাতে। কোনো এক্সট্রিম মেন্টাল শকের জন্যই নাকি সাংঘাতিক জ্বর হয়েছে। দীপিতা জোর করে হেসে মুখে হাসি রেখে বলেছিল, চোরা শিকার করতে গিয়ে ধরা পড়ল নাকি? নাকি কারো প্রেমে পড়ে হতাশ হয়েছে? পড়তে পারে, প্রেমে পড়া তো অপরাধ নয়। কার প্রেমে পড়ল? শিমলি অর্থবহ স্বরে বলেছিল, তা কি করে বলবো? তুমিও যতটুকু জানো আমিও ততটুকুই। তবে আমার প্রেমে যে পড়েনি তা তুমি নিশ্চয়ই জানো। বেশ কিছুদিন হলো শিমলি তার বন্ধু মাধবীর দাদার প্রেমে পড়েছে বলে মনে হয়। বড় ঘন ঘন মাধবীদের বাড়ি যাচ্ছে। সেদিন সে সিনেমাতে গেছিল, তাও মাধবীর দাদাই টিকিট কেটে নিয়ে গেছিল। মাধবীর মাও নাকি যাবেন, হয়তো তাই। প্রেমিক প্রেমিকার কাছে প্রেমে পড়া যে অপরাধ নয়, এই স্থবির সত্যকে নতুন করে আবিষ্কার করেছে ও। তাদের কাছে না হলেও প্রেমে পড়া অন্যদের কাছে যে গর্হিত অপরাধ, একথা এখনো বোঝেনি শিমলি। তার বাবা ব্রজেন করের অন্য মূর্তি যখন দেখবে তখন জানবে। মাধবীদের অবস্থা একেবারেই ভালো নয়। ছেলের বউ আনবার সময় অসহায় মেয়ে দেখে আনেন কর পরিবার, আর মেয়ের বিয়ে দেওয়ার সময় সম্পদশালী ক্ষমতাবান পরিবারের খোঁজ করেন। দীপিতা মুখে বলেছিল, তুই যা,
তোদের কলেজের ফাংশনে। তো দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। চোখে একটু কাজল দিয়ে খোলা চুলটাকে এলো খোঁপা করে শাড়িটা বদলেই ওডিকলনটা নিয়ে চলে গেছিল দীপিতা। ডাক্তার ঝাঁ আরো মিনিট 15 পরে ঘর থেকে বেরিয়ে এলেন। বিশ্বাস কাকিমার সঙ্গে এলেন। পিসিমা ঘরেই রইলেন ভোদাইয়ের কাছে। ডাক্তার ঝাঁয়ের ব্যাগ বয়ে নিয়ে গেল রামলগন। কাকিমা সিঁড়ির মুখ অব্দি পৌঁছে দিলেন। কাকিমাকে ফিরে আসতে দেখেই দীপিতা বাইরে থেকে ভিতরে মুখ ফেরালো। চা খাবি দীপিতা? কখনো তুই করে বলেননি উনি দীপিতাকে, আজ বললেন। কেন কে জানে। তারপর বললেন, চল খাবার ঘরে যাই। মঙ্গললালকে চা ভেজাতে বলে খাবার টেবিলের সামনের চেয়ারে বসে দীপিতাকে বসিয়ে বললেন, আমার ছেলের জীবন এখন তোরই হাতে। তোর সঙ্গে কি কোনো ঝগড়া টগড়া হয়েছিল ভোদাইয়ের? না তো। সত্যি করে বল মা, আমার একটি মাত্র সন্তান, তোর পিসিমাও নিঃসন্তান। ও ছাড়া আমাদের কেউই নেই। ওর প্রয়োজন নেই তাই ও চাকরি বা ব্যবসা করে না, কিন্তু ছেলে তো খারাপ নয়। মাঝে মাঝে একটু মদ টদ খায়, সে আজকাল কেই বা না খায়। ইচ্ছে করলেই ব্যবসা করতে পারে। আজ অব্দি ওর মন কারোতেই বসেনি, একমাত্র তুই ব্যতিক্রম। তুই হয়তো জানিস না, পড়াশোনাতেও খুব ভালো ছিল, কিন্তু ইংরেজিতে বিয়ে করার পরে আর পড়ল না। গান বাজনা সাহিত্য খেলাধুলো ছবি আঁকা শিকার সব ব্যাপারেও তুমুল উৎসাহ ছিল। জীবনকেও দারুণ ভালোবাসে। আমার সন্তান বলে বলছি না, মানে এসব কেন বলছেন কাকিমা আমাকে? ভোদাই তোকে ভালোবাসে, এত ভালোবাসা সম্ভবত কম মানুষই কম মানুষকে বাসে। তুই বিয়ে হয়ে এখানে আসার পর মুহূর্ত থেকে ও তোর প্রেমে পড়েছে। আমি ওর মা, ওর কষ্ট আমি সব বুঝি, কিন্তু আমার করার তো কিছুই নেই, না তোর না ওর না আমাদের। ও যে তোর জন্য কত কষ্ট পেয়েছে ও পাচ্ছে সে আমরাই জানি। ওর স্বভাবটাই কেমন হয়ে গেছে, মনমরা উদাসীন। আমি কি করতে পারি কাকিমা? তুইও তো কর বাড়িতে গত 5 বছরে কম কষ্ট পাসনি। এখনও তো আনন্দে নেই। তোর বাপের বাড়ি বলতেও কিছু নেই যে রাগ দেখিয়ে সেখানে গিয়ে দুদিন কাটিয়ে আসবি মন শান্ত করতে। তোকেও তো বুঝি আমরা। তোকে কথা দিচ্ছি, আমি তোর ছেলেবেলাতে হারিয়ে যাওয়া মায়ের অভাব পূরণ করব। আমাদের মানে পিসিমারও যা কিছু আছে সবই তোর, ভোদাই শুদ্ধ। আমি কি করতে পারি? আবারও বলল একই কথা দীপিতা, যেন ঘোরের মধ্যে। তুই ও বাড়ি ছেড়ে আমাদের বাড়ি চলে আয়। স্তম্ভিত হয়ে গেল দীপিতা সে কথা শুনে। এমন প্রস্তাব যে কেউ দিতে পারেন তা অভাবনীয়। এমন সময় পিসিমাও এলেন। কি হলো দিদি, তুমিও চলে এলে? ইমরাতা ঝান্ডুরাম এসেছে তাই? ওরা আছে, কিন্তু ওরা খেতে যাবে, খেয়ে আবার ফিরে এসে থাকবে নিচে রাতে। দীপিতা, চা খেয়ে আয় মা, একটু ওডিকলনের জল পট্টি দিয়ে দিবি কপালে। অজ্ঞান অবস্থায় সমস্তক্ষণ তোর নামই বলেছে। ডাক্তার ঝাও শুনেছেন। তিনি তো জানেন না দীপিতা কে, তাই আমাদের জিজ্ঞেস করছিলেন। তাহলে তুমি ইমরাতদের এখন যেতে বলো, বলো খাওয়া দাওয়া করে আসুক। রাতে একজনের তো থাকা দরকার, রাত বিরেতে কি দরকার হয়। ওরা চলে গেলে দীপিতা যাবে চা খেয়ে ঘরে। কাকিমা বললেন, তাই ভালো। চা খাওয়া হলে দীপিতা গিয়ে একটা চেয়ার নিয়ে ভোদাইয়ের মাথার কাছে বসে ওর কপালে ওডিকলনের জল পট্টি দিতে লাগলো একটা রুমালে ভিজিয়ে। একটি কাপে ওডিকলনের সঙ্গে জল মিশিয়ে নিয়েছে। এখন টেবিল লাইটটা জ্বলছে শুধু ঘরে। আলোতে দেখা যাচ্ছে টেবিলের উপরে সাজানো আছে অমিতাভ দাশগুপ্ত, শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং জয় গোস্বামীর কবিতা। ও শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর বাণী বসুর লেখার খুব ভক্ত। আসলে সব বই আছে ওর লাইব্রেরি ঘরে। তথ্যকেন্দ্র, দিশা, বিভাব, কবিতা পাক্ষিক এসব দীপিতা তো এই বাড়ি থেকে চেয়েই পড়ে। তাদের বাড়িতে শাশুড়ি শুধু সাপ্তাহিক বর্তমান রাখেন। টেবিল লাইটের আলো এসে ভোঁদাইয়ের মুখের একটা পাশে পড়েছে থুতনিতে। 7 দিন দাড়ি না কামানোতে মাজা রঙের উপরে ফলসা রঙা ছায়ার মতো দাড়ি গজিয়েছে। ও একবার দেখার চেষ্টা করলো ওর
মারা চড়ের দাগটা এখনো ভোদাইয়ের গালে আছে কিনা। ভোদাইয়ের ভালো নাম অনিকেত, কিন্তু ও নামে কেউই তাকে ডাকে না। এত কাছ থেকে এত মনোযোগ দিয়ে কখনো তাকায়নি ও ভোদাইয়ের মুখের দিকে। দেখতে সে বেশ ভালোই, ফিগার তো দারুণই ভালো। সরু কোমর, চওড়া বুক, লম্বা ঘাড়, এক মাথা অবাধ্য চুল, কিন্তু তার উপরে মুখটিও সুন্দর। সবচেয়ে বড় কথা, মানুষটি ঈশ্বরীর সর্বস্ব নয়, তার একটি সুন্দর সুরুচি সম্পন্ন রসিক দরদি মন আছে। এতদিন ইয়ার্কির ছলে অনিকেত যা কিছু বলে এসেছে দীপিতাকে সকলের সামনে এবং একা পেয়েও তা যে ইয়ার্কি নয়, মর্মান্তিক সত্যি, এ কথায় বেহুশ অনিকেতের পাশে বসে উপলব্ধি করল দীপিতা। অস্পষ্ট গোঙানির সঙ্গে চোখ চাইল আস্তে আস্তে অনিকেত। চোখ মেলে তার মুখের উপরে ঝুঁকে পড়া দীপিতার মুখটিকে দেখেই আতঙ্কে অথবা আনন্দে তার দু চোখ বিস্ফারিত হয়ে উঠল। তারপরই বিড়বিড় করে বলল, ক্ষমা করুন, ক্ষমা করুন। তখন ঘরে আর কেউই ছিল না। ভোদাইয়ের গলার স্বর শুনতে পেয়ে খাটের তলাতে শুয়ে থাকা পিশাচ তড়াক করে লাফিয়ে উঠতে গিয়ে তেপায়াটার পায়ে ধাক্কা দিতেই ওডিকলনের কাপটা পড়ে ভেঙে গেল। এমন সময় বিটকেল এলো ঘরে। দীপিতা কাকিমাকে ডাকতে বলল তাকে। ওরা দুজনেই দৌড়ে আসতেই দীপিতা বলল, চোখ মেলেছিল, কথাও বলেছিল, বিড়বিড় করে কি বলছিল বুঝতে পারেনি, কাপটা ভেঙে গেল। পিশাচ, অন্য একটা কাপ আছি বলে পিসিমা চলে গেলেন। এবারে ভোদাই পূর্ণ দৃষ্টিতে তাকালো, প্রথমে কাকিমার দিকে, তারপর দীপিতার দিকে। অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, কটা বেজেছে? 9টা। মা, তুমি এতক্ষণ বৌদিকে আটকে রেখেছ? অমলদা রাগ করবে। রাগ করবে কেন? সে কি অবুঝ না অমানুষ? না, বকবে বৌদিকে। আরে না না, চলে যাবে দীপিতা একটু পরে। হ্যাঁ, তা তো যাবেই, যেতে তো হবেই বৌদিকে। সন্ধে হলেই পশু পাখি মানুষ সকলেই যে যার ঘরে ফিরে যায়, যার যার নিজের ঘরে। এখন রাত, তুমি চলে যাও বৌদি তোমার নিজের ঘরে। এবারে মাঝে মাঝে চোখ মিলতে লাগলো ভোদাই, দীপিতার অনিকেত। জ্বরটা কি নামছে? দীপিতা নতুন পট্টি লাগাবার সময় কপালে ডান হাতের 5টি আঙুল ছোঁয়ালো। কেঁপে উঠল ভোদাই। শীতে না ভয়ে না আনন্দে তা সেই জানে। কাঁপুনি দিয়ে ছাড়ছে জ্বর। পিসিমা স্বগতোক্তি করলেন। দীপিতা ভাবছিল, কিসের কাঁপুনি, কেন কাঁপুনি, কে জানে। কি রে ভোদাই, কেমন লাগছে এখন? ভালো। কিছু খাবি? হুম। ডাক্তার ঝা বলেছেন সাবুর খিচুড়ি দিতে, খাবি? হুম। বাবা, ধরে প্রাণ এলো আমাদের। পিসিমা হেসে বললেন। ভোদাই ওর ডান হাতটা বাড়িয়ে দিল দীপিতার দিকে। কাকিমা ও পিসিমা উদ্বিগ্ন এবং অপ্রতিভ মুখে তাকিয়েছিলেন দীপিতার মুখের দিকে। এক মুহূর্তে কি ভেবে দীপিতা তার ডান হাতটা ভোদাইয়ের হাতের দিকে বাড়িয়ে দিল। ডুবন্ত মানুষ যেমন করে কুটোকে আঁকড়ে ধরে, যেন তেমন করেই আঁকড়ে ধরল দীপিতার হাতের পাতাকে। দীপিতা আলতো করে চাপ দিল অনিকেতের হাতে। ভোদাই এমন করে দীপিতার হাতটি ধরল যেন আর কোনো দিনও ছাড়বে না। 5 মিনিট পরেই ভিখু এসে বারান্দায় দাঁড়িয়ে বলল, बहू दीदी बरदादा घर लौटा है, आपकी बुला रहा है। ভোদাইয়ের মা ভিকুকে মাথায় হাত দিয়ে বললেন, जाकर बोलना हमें सभी यहाँ है, बहू दीदी के अभी भेज दूंगा, हमारा नाम लेकर बोलना, समझा ना ভিকু? জি মাই জি, समझा বলে ভিকু চলে গেল। দীপিতাকে যখন রামলগন ওদের বাড়ির গেটে পৌঁছে দিয়ে এলো তখন রাত 10টা বাজে। দীপিতা ভাবছিল, আজ অমলের যাত্রাতেই তো রাতের থেকে যাওয়ার কথা ছিল, ফিরে এলো যে বড়। বারান্দা পেরিয়ে ঘরে ঢুকতেই অমল বলল বিদ্রুপের সঙ্গে, कहाँ चले गई थी आप दीपिता जी? দীপিতার ইচ্ছে হলো ওয়ার্ল্ড কাপের সময় একটা বিজ্ঞাপনে রানী মুখার্জি যেমন করে বলেছিল তেমন করেই বলে, हमारा असली हीरो के पास। তোমার তো আজ ফেরার কথা ছিল না। তারপর বলল, তুমি জানো না? জানি না, কিছুই জানি না। ফিরবো না জেনে রাতভর থেকে যাবে প্রেমিকের কাছে, তাই কি ঠিক করেছিলে? কে প্রেমিক?
বাজে কথা বলো না। বিমল আমাকে সব বলেছে। বলছে বহুদিন থেকে, আমি বিশ্বাস করিনি, বোকা বলে। আকাশ থেকে পড়ে দীপিতা বলল, বিমল, অতটুকু ছেলে, ও কি বলেছে? ওই তো আজকে ফোন করে বললো বিকেলে আমাকে, চাঁদরাতে। গত বুধবার রাতে আমি যখন ছিলাম না, তখন তোমার সঙ্গে রাত কাটিয়ে যায়নি ভোদাই? সপ্তাহে 2-3 দিন দুপুরে আসে না তোমার কাছে? কি বলছো কি তুমি? আতঙ্কিত আহত গলাতে বলল দীপিতা। হঠাৎ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে অমল বলল, সত্যি কথা বলো, সে রাতে সে আসেনি তোমার কাছে? দীপিতা বুঝলো অমলের নেশা হয়ে গেছে। চেয়ারের পাশে একটা মহুয়ার বোতল, অন্য একটা পড়ে আছে নিচে। এক মুহূর্ত চুপ করে থেকে দীপিতা বলল, হ্যাঁ, আমি মিথ্যে বলি না, এসেছিল। এসেছিল? তুমি মিথ্যে বলো না বলে আবার গর্ব করে বলছো? বলেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে দীপিতাকে প্রচন্ড শব্দে এক চড় মারল অমল। দীপিতা মাথা ঘুরে খাটের উপরে পড়ে গেল। জোরে চিৎকার করে কেঁদে উঠতে গেছিল সে, কিন্তু একটা ভোঁতার রস্য আওয়াজ তার গলা অব্দি উঠে স্তব্ধ হয়ে গেল। অমল ঘৃণা ভরে তাকে চুলের মুঠি ধরে তুলে আবারও এক চড় মারল দীপিতার আর মেরো না বলবার মুখে। তারপর বলল, কলকাতার রন্ডি, যাও ভিকুকে বলে এসো আমার খাওয়ার নিচে নিয়ে আসতে। পরক্ষণে বলল, না, তুমি নিজে যাও, আমার খাওয়ার নিজে হাতে বয়ে নিয়ে এসো। সব যেন গরম থাকে। আমি চানে গেলাম। বলেই বাথরুমের দরজা বন্ধ করলো প্রয়োজনের চেয়ে অনেকই জোরে। দরাম শব্দটা আর মাথার মধ্যে দপদপানি তুলল। দীপিতা এক মুহূর্ত ভাবল, তারপরে ঘরের বাইরে এসে দোতলা সিঁড়ির সামনে দাঁড়ালো সামান্য। তারপরে গেট খুলে বাইরে বেরিয়ে ভোদাইদের বাড়ির দিকে এগোলো। এমন সময় দোতলার তার শোবার ঘরের লাগোয়া ছোট ঝুল বারান্দাতে দাঁড়িয়ে অন্নদা বললেন, এত রাতে কোথায় চললে বৌমা? দীপিতা মুখ না তুলে, কথা না বলে বিশ্বাস বাড়ির দিকে আঙুল তুলে দেখালো। শিমলি মাধবীদের বাড়ি থেকে দীপিতা ফেরার পরে পরেই ফিরেছিল। মাধবীর দাদা রনেশের গলা শুনেছিল দীপিতা। সাইকেলে ডাবল ক্যারি করে পৌঁছে দিয়ে গেল সম্ভবত শিমলিকে। হয়তো কলেজের ফাংশনের নাম করে নদীর ধারে গেছিল, বা ওদের বাড়িতেই বসে গল্প করছিল। ভদ্রলোকের বাড়ি, সেটা গল্প করতেই পারে। করবাড়ির মতো ছোট লোকের অসুস্থ মানসিকতার মানুষদের বাড়ি নয় তো। শিমলি তার মায়ের পাশে বারান্দাতে দাঁড়িয়ে বলল, যাও বৌদি, চলে যাও, আর ফিরে এসো না। অনেক অপমান, অনেক কষ্ট সয়েছো এখানে তুমি, আর এসো না। অন্নদা শিমলির হাত ধরে হিড়হিড় করে টেনে তাকে ভিতরে নিয়ে গেলেন। ঠাস করে একটা শব্দ হলো। সম্ভবত অন্নদা শিমলিকে চড় মারলেন। পর মুহূর্তে অন্নদা বাইরে এসে বললেন, পুটিকে আমি তোমার কাছে এক মুহূর্তের জন্য পাঠাবো না। কাল সকালেই তো ফিরে আসতে হবে। যাও, আজ গোসা ভাঙিয়ে এসো। গোসা ঘরে চললেন বিবি, ছি ছি। মুখ না তুলেই বলল দীপিতা, আর আসবো না আমি। গেট বন্ধ করে পিশাচকে ছেড়ে দিয়েছিল রামলগন। রামলগনের পীযূষ। বাকরুদ্ধ কণ্ঠে দীপিতা বলল, রামলগন, পিশাচকে বাঁধো। দীপিতার গলার স্বর শুনে ভোদাইয়ের মা পিসিমা দোতলার বারান্দাতে এসে দাঁড়ালেন, এবং ঠিক সেই সময়ে ইমরাত খাঁ তার সাইকেল করে গেটের কাছে এসে পৌঁছল। তার গালে অমলের 5 আঙুলের দাগ, এলোমেলো চুল এবং চোখের জল পৃথিবীর কারো কাছে লুকোবার প্রয়োজন মনে করল না দীপিতা। ইমরাত পূর্ণ দৃষ্টিতে দীপিতার মুখের দিকে এক মুহূর্ত চেয়ে থেকে কি ভেবে রামলগনকে বলল, रामलगन, मैं अभी आया लौट के, तुम भाभी के ऊपर ले जाओ। বলেই সাইকেল ঘুরিয়ে চলে গেল। দোতলার বারান্দাতে পৌঁছবার আগে কাকিমার পিসিমা ওকে দেখে দৌড়ে একতলাতেই নেমে আসছিলেন। সিঁড়ির 1.5 তলার ল্যান্ডিংয়ে দেখা হলো ওদের দীপিতার সঙ্গে। দীপিতার মুখের দিকে চেয়ে ওই অবস্থা দেখে দুজনে একই সঙ্গে কেঁদে উঠলেন। পিসিমা বললেন, আমাদের জন্য তোমার, ইস। কাকিমা ওকে বুকে জড়িয়ে ধরে বললেন, আয় 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 মা, 3 বছর বয়সে মাকে হারিয়েছিলি, আমি আজ থেকে তোর মা হলাম, তোকে আর ছাড়বো না। উঠিকে আনলে না? পিসিমা বললেন, না, ও তো আমার নয়, টেস্টি বই হতে পারত। ও অমলের আর আমার শ্বশুর শাশুড়ির, হয়তো সুরাতি আরো, কিন্তু আমার নয়। ও বাড়ির কোনো স্মৃতি আমি রাখবো না। তোমার মায়ের দেওয়া সেই গার্নেটের মালাটাও, সে তো ওদের নয়, তোমার মায়েরই তো। পিসিমা বললেন,
ভোদাইয়ের মা বললেন, আমি ওকে ঠিক ওর মায়ের দেওয়া মালারই মতো গার্নেটের মালা ঘুরিয়ে দেব। আর আমার বৌমার জন্য তো সব গয়না গড়ানোই আছে, গয়নাতে মুড়ে দেব ওকে। দীপিতা ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমার কিছু চাই না মা, শুধু একটু ভালোবাসা। ভোদাইয়ের মা ওকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি, ছোটদি, ভোদাই, রামলগন, পিশাচ, আমরা সকলে তোকে ভালোবাসায় মুড়ে দেব, তুলোর মধ্যে করে রাখবো তোকে, তোকে জিপে চড়তে হবে না, মারুতি কিনে দেব তোকে তোর পছন্দসই রঙের। ভোদাই এসব উচ্চগ্রামের কথাবার্তাতে সচকিত হয়ে বিছানার উপর উঠে বসার চেষ্টা করছিল। ওরা ঘরে ঢুকে হাঁ হাঁ করে উঠলেন, বললেন, পড়ে যাবি, পড়ে যাবি। তুমি যে আবারও এলে, আধশোয়া হয়ে বলল ভোদাই। তোরা কথা বল, আমি দেখি সাবুর খিচুড়ির কদ্দূর হলো। কাকিমা বললেন। তারপর বললেন, চলো চর্দি, ওদিকটা দেখি গিয়ে আমরা সকলেই আজ সাবুর খিচুড়ি খাব। দীপিতা গিয়ে ভোদাইয়ের সামনে দাঁড়ালো। প্রথমে ভোদাই যেন বুঝতে পারেনি, তারপর টেবিল লাইটের আলোতেই তার গালে 5 আঙুলের দাগ দেখতে পেয়ে ব্যথায় নীল হয়ে গিয়ে বলল, এমনও কেউ করতে পারে? পিশাচ আমার পিশাচ নয়, আসল পিশাচ অমলদা। ইস। দীপিতা অনিকেতের গালে নিজের হাতের পাতা ছুঁয়ে অর্ধেক হেসে অর্ধেক কেঁদে বলল, কেউ কেউ পারে। দীপিতার মারা চরের দাগটা মিলিয়ে গেছিল অনিকেতের গাল থেকে। মেয়েদের হাত তো নরম হয়, মেয়েদের সবকিছুই নরম হয়, সবচেয়ে বেশি নরম হয় মন। এই সহজ কথাটা অমলকর বুঝল না। দীপিতা বলল, তোমার অমলদাকে চিরদিনের জন্য ছেড়ে এলাম, এবার থেকে তোমাদের বাড়িতেই থাকবো। অনিকেত দীপিতার হাতের উপরে নিজের হাতটি রেখে কাঁপা কাঁপা গলায় বলল, সত্যি? তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এতদিনে তুমি সত্যি সত্যি দীপিতা হলে। দীপিতা? দীপিতা বলল। তারপরে ওর মনে হলো যে ও ভুলেই গেছিল ওর মা বাবার দেওয়া নামের একটা মানি ছিল, মানিটা এত বছর পরে ফুলের মতোই ফুটে উঠল যেন। ইমরাত আর ঝান্ডুরাম একটু পরে ফিরে এসে রামলগনকে ডেকে গেট খোলালো। ওর বন্দুকটা সঙ্গে করে নিয়ে এসেছে। অমলকে বা ব্রজেনকরকে গেটের মধ্যে আর কোনোদিনও ঢুকতে দেবে না ইমরাত এবং ভোদাইয়ের অন্য বন্ধুরা। আসতে পারে শুধু ভোদাই আর দীপিতার বিয়ের দাওয়াতে, তা নইলে নয়। ঝান্ডু বলল इमरातকে, तुमको मैं बोला था यार, जो डाल्टनगंज की ये रानी मुखर्जी ने भोदाई की जान खाएगा। जो भी बोल, बहुत ही खूबसूरत है वो जनाना। सिर्फ खूबसूरत ही नहीं है, ऐसी लड़की लाखों में एक मिलती है। ইমরাত বলল। পিশাচও যেন ওদের দুজনকে সমর্থন করে ভৌ ভৌ বলে উঠল। শেষ হলো বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস দীপিতা। ভালো লাগলে লাইক করবেন। এই চ্যানেলে আমি অনেক গল্প উপন্যাস পাঠ করেছি, আপনারা প্লেলিস্ট থেকে দেখে পছন্দ মতো গল্প উপন্যাস শুনতে পারেন। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।